মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেখা যাচ্ছে? জি মিস। তোমরা কি সবাই 4th ইয়ারে ভর্তি হয়েছো? না মিস। এখনো ভর্তি হওনি? 4th ইয়ার তো শেষ করে ফেললা তোমরা, সামনে ফাইনাল পরীক্ষা দিয়ে দিবে, কলেজ খুললেই পরীক্ষা হবে, এখনো ভর্তি হওনি? তোর কবে ভর্তি হবে? কলেজ কিন্তু খোলা আছে, তোমরা ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে সবাই 1-2 মাসের করে বেতন দিয়ে ফেলো, না হলে একবারে অনেক টাকা পরীক্ষার সময় দেওয়া সবার জন্য খুবই কষ্টের হয়ে যাবে। মিস, যদি একবারে সব বেতন শোধ করে দিয়ে পরে ভর্তি হয় তাহলে কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, কিন্তু ভর্তিটা হয়ে যাও। একবারে অনেকগুলো টাকা বেতন অনেক কষ্ট হয়ে যাবে না? ফ্যামিলির উপর অনেক বেশি প্রেসার পড়ে যাবে। না, ভর্তিটা এটাই আর কি বলছি যে এবার হচ্ছে আমাদের তো ডিসেম্বর পর্যন্ত শেষ না 20 সালে। তোমাদের টোটাল হচ্ছে 4টা ইয়ার, 4 বছরে 48 মাসের বেতন দিতে হবে তোমাদের। সেটা যদি ডিসেম্বর পর্যন্ত হয় ডিসেম্বর পর্যন্ত, যদি জুন পর্যন্ত হয় জুন পর্যন্ত, সরি জুলাই পর্যন্ত, জুন টু জুলাই যদি হয়, টোটাল 48 মাসের বেতন, পরীক্ষার ফি, তারপরে যা যা লাগে সবকিছু, সেশন চার্জ যা যা আছে সবকিছু সহ 48 মাসের বেশি। তোমাদের যদি 4 বছরের জায়গায় 5 বছর 6 বছরও লাগে, তার জন্য এক্সট্রা কোনো পে করতে হয় না। হয়তোবা কোনো কারণে হয়তো এবছর সেশন জটে তোমরা করতে পারো, কারণ যদি সবকিছু রানিং থাকতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা হয়ে যেত। এখনো যেহেতু তোমাদের 4th ইয়ারের আপুদের পরীক্ষা হয়নি, ওদের পরীক্ষার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারপরে থার্ড ইয়ার তারপরে যে তোমাদের হয়তোবা সময় কম কম পাওয়া যাবে, তো ওদের পরীক্ষা শেষ হতে হতেই তোমাদের রুটিন দিয়ে দিবে। তাদের পরীক্ষা শেষ হতে মানে একটা ইয়ার শেষ হওয়ার জন্য মানে শেষ হতে হতে আরেকটা পরীক্ষা হবে, কিন্তু তারপরেও সেশন জটে হয়তো তোমরা পড়ে যেতে পারো, পড়ে যেত কি অলরেডি পড়ে গিয়েছো। কি জন্য তোমরা যার যার মতো ভর্তি হয়ে যাও, বেতন করি দিয়ে দাও প্রত্যেক মাসেরটা, যেহেতু তোমরা সবাই ঢাকায় আসো মোটামুটি। জি ম্যাম। হ্যাঁ, ঢাকায় যেহেতু আসো তোমরা 1-2 মাসের করে বেতন দিয়ে দাও, ভর্তি হয়ে যাও। ক্লাস তো হচ্ছেই, আর বাসায় পড়াশোনা করো, আর তো বেশি দিন সময় নাই। এখন ফিল্ড ওয়ার্কের কি করবে সেটা স্বাভাবিক না হলে কিছুই বলা যাচ্ছে না। তো অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আমি আজ তোমাদের ক্লাস নিব অনার্স 4র্থ বর্ষের জনস্বাস্থ্য ও সমাজকর্ম, কোর্স কোড 242113। 11 অধ্যায় যৌনবাহিত রোগ সমূহ। 11 অধ্যায়ে অনেকগুলো বিষয় পড়ানো হয়ে গেছে। হ্যাঁ বলো। ম্যাম এটাই তো শেষ। হ্যাঁ, আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিব, ঠিক আছে? বাংলাদেশে এইচআইভি এইডস বিস্তারের কারণ, এইচআইভি এইডস বিস্তারের প্রভাব ও বাংলাদেশে এইচআইভি এইডস প্রতিরোধের উপায়, এই প্রশ্নটা আসে গতবার। এই জন্য আমরা এই চ্যাপ্টারটার উপর গুরুত্ব দিচ্ছি, আর এটা আমাদের আসলে সবারই জানার বিষয়। বাংলাদেশে এইচআইভি এইডস বিস্তারের কারণগুলো কি, কি কারণে এটার বিস্তার ঘটে বা এত বেশি প্রসারিত হচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে। 13 অধ্যায়। হ্যাঁ বলো, বুঝি না কি বললাম। কি বললা আবার বলো তাহমিনা। জি ম্যাম। তুমি যেন কিছু একটা বলেছো, কি বললা বুঝতে পারি নাই।
ম্যাম আমি না মেবি সাদিয়া বলছে। আচ্ছা সাদিয়া বলো কি বললা? ম্যাম শোনা যাইতেছে না তো। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। দূরে দূরে মনে হচ্ছে? ম্যাম ঠিকই আছে। এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। ক্লিয়ার শোনা যায়? জি। বাংলাদেশে এইচআইভি এইডস বিস্তারের কারণ। তো আমরা এইডস কি অকাল মৃত্যু। ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছো? মিস এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এইডস আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়ার ফলে আরেকজনের এইডস হতে পারে। এইডস কি সেটা সম্পর্কে আমরা জানছি। বাংলাদেশে এইচআইভি এইডস বিস্তারের কারণগুলো কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো এর প্রধান ও প্রথম কারণ আমরা বলতে পারি পতিতাবৃত্তি, কারণ সেখানে কিন্তু খুব একটা তোমার প্রোটেকশন ইউজ করে না, এই জন্য এটার ঝুঁকি বেড়ে যায়। যে কোনো মানুষের ক্ষেত্রে বাংলাদেশে এইচআইভি বা এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বর্তমানে কম হলেও এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। বাংলাদেশটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ, ভারতে বেশি, বাংলাদেশে মোটামুটি কম আছে। তারপরে বাংলাদেশে পতিতাবৃত্তি কিন্তু এটার প্রধান কারণ। বাংলাদেশে প্রায় 1 লাখের উপরে যৌনকর্মী আছে, যে এদের মধ্যে 6 ভাগই কিন্তু এইচআইভি এইডসে আক্রান্ত। আরো এটা বাড়তে পারে। ঠিক আছে, আমরা আগের রিপোর্টটা বলছি, সেখানে 1 লাখ যৌনকর্মীর ভিতরে 6 ভাগের এইডস আছে, যেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এবং এইডস ছাড়াও আরো রোগ আছে, বিশেষ করে এখন আমরা এটার বিষয়ে জানবো। সেক্ষেত্রে কি করতে হবে, যে এদেরকে সপ্তাহে মানে রোদে সহায়তা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। একজন যৌনকর্মী কিন্তু সপ্তাহে মানে গড়ে টোটাল 40 জন পুরুষের সংস্পর্শে আসে বা যৌনকর্মে লিপ্ত হয়। ফলে অবাধ যৌনাচার কিন্তু এই যে তোমার এইডস এর বিস্তার ঘটাতে বেশি প্রভাব ফেলে। তারপরে হচ্ছে অসচেতনতা। এদেশের অনেকেই এখনো কিন্তু এইডস সম্পর্কে সচেতন না। এটা কিন্তু এইডস বিস্তারের আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। মানুষ যখন সচেতন না হবে তখন কিন্তু এই যে দেখো কোভিড-19-এ অনেকেই এখন কিন্তু অসচেতন হয়ে গেছে, এখন কিন্তু আরো বাড়তেছে। যত শীত আসবে তত কিন্তু বেশি ঝুঁকি বেড়ে যাবে। এরকম এই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু বহু আগ থেকে চলে আসছে, অনেক আগে থেকে আমরা জানি, সেই ছোটবেলা থেকে শুনতেছি এইডস এর কথা, কিন্তু মানুষ অসচেতনতার কারণে কিন্তু এর প্রভাবটা বেশি হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। বিশেষ করে রিক্সা চালক, তারপরে শ্রমিক, আর যারা হচ্ছে মানে কি বলে পরিবার রেখে, নিম্ন আয়ের লোকজন যারা পরিবার রেখে দূরে থাকে, তাদের কিন্তু মানে এই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। দীর্ঘদিন আছে, যেটা হচ্ছে তোমার ইন্ডিয়াতে দেখা যায় যে এত জ্যামে পড়ে থাকে একজন ট্রাক শ্রমিক, তারপরে হচ্ছে তোমার এই যে ড্রাইভার শ্রেণী যারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে 3 মাস 6 মাস বছরও হয়ে যায়, পরিবার ছাড়া থাকে, তখন কিন্তু তারা এই এই পতিতাদের সংস্পর্শে যায় এবং অসচেতন থাকার কারণে কিন্তু এটা আরো বেশি ছড়ায় যায়। সেজন্য কি করতে হবে, শ্রমিক বা রিক্সা চালক এদেরকে এই সম্পর্কে সচেতন করতে হবে, তাহলে এইডস প্রতিরোধ করা সম্ভব হবে। তারপরে হচ্ছে মাদকাসক্তির বিস্তার। দেশে মাদকাসক্তির হার কিন্তু বেড়েই চলেছে। এদের মধ্যে ইনজেকশনের মাধ্যমে মাদকের যে ব্যবহার, এটার মাধ্যমে কিন্তু এইডস ছড়াতে পারে, একজনের শরীরে থাকলে আরেকজনের শরীরে যেতে পারে। ইনজেকশনের মাধ্যমে মাদক সেবীরা যখন মাদক সেবন করে, একটা কি বলে তোমাকে ড্রাগ নিয়ে সবাই ভাগ করে ইউজ করে, সে তার মাধ্যমে কিন্তু ছড়াতে পারে, এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপরে হচ্ছে অপারেশনের যন্ত্রপাতিটা কিন্তু এইডস এর জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ, কারণ ওইটা ঠিকভাবে তোমার জীবাণুমুক্ত করা হয় না। একজন এইডস রোগের যে যন্ত্রপাতি দিয়ে অপারেশন করছে অন্যটারও সেই সেম যন্ত্রপাতি দিয়ে অপারেশন করতেছে, ফলে কিন্তু তোমার অন্যের যারা সুস্থ একজন মানুষের শরীরে এইডস যাওয়ার সম্ভাবনা থাকে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ।
এই এইডস বিস্তারের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ভৌগোলিক- ম্যাম সাউন্ড অনেক কম। খুবই কম, শুনতে পাচ্ছ না? আমি কি ম্যাম এখন আচ্ছা এই যে তোমার ফোনটার কারণে, ইয়ারফোনটার কারণে এই প্রবলেমটা হচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি জি ম্যাম তারপরে এখন শোনা হচ্ছে যাচ্ছে। ভৌগোলিক কারণ, ভৌগোলিক বা অবস্থানগত কারণে দেশে এইডস এর বিস্তার ঘটে। যেরকম আমাদের দেশে অসংখ্য মানুষ বিভিন্ন ভাবে তোমার ব্যবসায়িক চোরাচালানের কাজে এইডস আক্রান্ত হয়ে রাষ্ট্রে মানে বাইরের দেশগুলোতে যায়, যে বিভিন্ন দেশে বাইরের দেশে যখন থাকে যৌনকর্মী সংস্পর্শে যায়, ভৌগোলিক কারণের কারণে তোমার কিন্তু এই এইডস বিস্তারের সম্ভাবনা বেশি থাকে। অনেক দূরে দূরে ভারত, মায়ানমার, সিঙ্গাপুর বিভিন্ন দেশে যাতায়াতের একটা সুযোগ হয়ে যায়। এই সুযোগের কারণে কিন্তু তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়। ফলে তোমার এই ঘাতক ব্যাধি এইচআইভি এইডস এর জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। তারপরে হচ্ছে পথ শিশুদের বিকৃত ব্যবহার। বর্তমানে প্রায় 5 লাখ শিশু আছে যারা কিন্তু মাদকাসক্ত। নতুন একটা মাদকদ্রব্য ব্যবহার হয়েছে, দেখছো? ওই আঠার মতো, এটার নাম কি জানো? বাচ্চারা পলিথিন এর ভিতরে আমি নেয়, দিয়ে এটা তোমরা হচ্ছে কিভাবে জানি এটা শুকার মাধ্যমে তারা এই যে এগুলো করে, মানে যখন তারা অ্যাডিক্টেড হয়ে যায় এটা ইউজ করে। নর্মালি মানুষ মনে করবে বাচ্চারা মনে হয় পলিথিনটা ফোটাচ্ছে। 5 লাখ শিশু আছে যারা মাদকাসক্ত, চোরাচালান ও সন্ত্রাসী কার্যকলাপের কিন্তু ব্যবহার হয়। ফলে শিশুরা যৌন নিপীড়নের শিকার হয় যখন তো এইডস আক্রান্ত হয়, কিংবা এই যে তোমার বিভিন্ন মাদকদ্রব্য ইউজ করে, আর হাতে যখন টাকা থাকে তখন কিন্তু তাদের দ্বারা এইসব বিভিন্ন কিছু শিকার হতে পারে এবং এইডস এর আক্রান্ত হওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়। তার ভিতরে আবার এই যে পথ শিশুদের ভিতরে যে কন্যা শিশু আছে তাদেরকে এই যে যৌন কাজে লিপ্ত করে, এটাও কিন্তু তোমার এইডস বিস্তারের একটা গুরুত্বপূর্ণ কারণ ধরা যেতে পারে। তারপরে হচ্ছে পেশাদার রক্তদাতা। পেশাদার রক্তদাতা যারা আছে বাংলাদেশে কিন্তু পেশাদার রক্তদাতা রয়েছে যারা প্রায় হচ্ছে 2.5 লক্ষ ইউনিট রয়েছে যারা বাংলাদেশে বছরে রক্ত দিয়ে থাকে, এবং এটা রক্তের মাধ্যমে তারা কিন্তু থাকে, এই যারা রক্ত দেয় এরা অ্যাডিক্টেড থাকে। অনেক সময় আমরা যে খুব দরকার হয়ে যায় রক্ত নেই, আমরা কিন্তু ভালোভাবে পরীক্ষা করি না। মানুষ যখন অসুস্থ থাকে, হসপিটালে থাকে, তখন পরীক্ষা করারও সুযোগ থাকে না, তখন মনে হয় রক্ত পেলে ব্লাড ব্যাংকে এগুলো কিন্তু সাপ্লাই দেয়। এর মাধ্যমেও তোমার এই বিস্তার ঘটে থাকে। তারপরে হচ্ছে গর্ভবতী মার যদি তোমার এইডস আক্রান্ত হয়, পাশাপাশি কিন্তু তার শিশুরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপরে হচ্ছে কার্যকর প্রতিষেধক নেই। দেখা গেল যে এইডস অনেক বছর আগের থেকে আসছে, কিন্তু কার্যকর যে প্রতিষেধক সেটা কিন্তু এখনো বের করতে পারেনি। ফলে চিকিৎসা দেওয়াও খুব একটা সম্ভব হচ্ছে না। অথচ প্রাথমিক পর্যায়ে কিন্তু ধরা পড়লে এই রোগ থেকে কিন্তু বাঁচা সম্ভব। একটা মানুষের এইচআইভি আক্রান্ত হয়েছে, সেটা যদি ফার্স্ট স্টেজ হয় সেখান থেকে কিন্তু তাদের বের করে সম্ভব, কিন্তু কার্যকর প্রতিষেধক না থাকার কারণে তার বিস্তার কিন্তু দিন দিন বেড়েই চলেছে। তারপরে হচ্ছে রক্ত পরীক্ষার উদাসীনতা। গত ক্লাসে তোমাদের বলেছি যে বাইরের থেকে যখন আসে তখন কিন্তু অনেকেই দেখবা যে বাইরের ছেলেদের বিয়ে করে, ব্লাড টেস্ট করে না, কারণ দেশের বাইরে কোথায় বাইরের দেশগুলোতে এগুলো আমাদের দেশে যতটা সোজা না, বাইরের দেশে কিন্তু অনেক সোজা যৌনকর্মীদের কাছে যাওয়া কিংবা এরকম সংস্পর্শে যাওয়া। সেক্ষেত্রে তারা যে রক্ত বাইরে থেকে আসার পরে রক্ত পরীক্ষা করা, এটা অনীহার কারণে, উদাসীনতার কারণেও কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যেতে পারে। তারপর হচ্ছে বিবাহ বহির্ভূত যৌনতা। বিবাহ বহির্ভূত বা বিবাহপূর্ব যৌনতা এইডস বিস্তারে সহায়ক হয়। দেশে দেশে দেখবা যে বড় বড় শহরে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য করা যায় তরুণ বা যুব সমাজের এই নৈতিক অবক্ষয়ের কারণে কিন্তু এইডস বিস্তারের সম্ভাবনা বেড়ে যায়, বা এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ বলা যেতে পারে। তারপর বিদেশে গমন করা, যে কথা কিছুক্ষণ আগেই বললাম যে বাইরের দেশে যারা থাকে, বিদেশে যাওয়ার ফলে অনেকে দেখবা যে এন্টারটেইনমেন্টের জন্য বাইরের দেশগুলোতে যায়, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সেসব জায়গায় কিন্তু এটা অবাধে চলছে এই যে যৌন কাজগুলো।
আমাদের দেশে তো এতটা সোজা না, কিন্তু বাইরের দেশগুলোতে ইচ্ছা মতো তোমার এগুলো আহ, আহ, মানে সচরাচর আছে। সেখান থেকেও কিন্তু তোমার এইডস ছড়ানোর সম্ভাবনা থাকে। তাহলে আমরা জানলাম যে এইচআইভি এইডস বিস্তারের কারণগুলো কি। এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কারণ আছে যার মাধ্যমে এইডস ছড়াতে পারে। এবার আমরা জানবো যে এইডস বিস্তারের প্রভাব কি প্রভাব ফেলে আমাদের জীবনে। এইচআইভি এইডস এর প্রভাব হচ্ছে 4টা পর্যায়ে পড়ে। একটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে, একটা হচ্ছে পরিবার পর্যায়ে, একটা হচ্ছে সামাজিক পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে। ব্যক্তি পর্যায়ে বলতে কি বোঝাচ্ছে যে নিজে যে প্রভাবটা ফেলে নিজের ক্ষেত্রে, বাস্তব জীবনে যে প্রভাব ফেলে একজন মানুষের যখন ব্যক্তি পর্যায়ে প্রভাব ফেলে, আস্তে আস্তে সেটা পরিবার এবং সামাজিক এবং জাতীয় পর্যায়েও কিন্তু এটা প্রভাব ফেলে থাকে। তো ব্যক্তি পর্যায়ে কি করে, ব্যক্তি পর্যায়ে এইডস এর প্রভাবে ব্যক্তি পর্যায়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আক্রান্ত ব্যক্তি নিজেকে দোষী মনে করে এবং ওই সময় যখন এই আক্রান্ত হয়, এইডস আক্রান্ত হয়, তখন কিন্তু নিজেকে খুব অসহায় মনে করে, নিজেকে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়, নিজেকে একা রাখতে চায় এবং আত্মহত্যা করার যে প্রবণতা, অনেক সময় যে কি করবে, নিজের জীবনের প্রতি কোনো মায়া থাকে না, তখন মনে করে একটা খারাপ সংস্পর্শে যে যখন আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু আত্মহত্যা করার মতো প্রবণতা দেখা যায়। ক্রোধ বৃদ্ধি পায় এবং সব সময় নিজেকে দোষী মনে করে, নিজের চোখে নিজেকে তোমার অপরাধী মনে করে, ঘৃণার চোখে দেখে। ব্যক্তি পর্যায়ে ব্যক্তি পর্যায়ে কি করে, নিজেকে দোষী মনে করে, অসহায় মনে করে এবং আত্মহত্যা করার চেষ্টা করে, ক্রোধ বৃদ্ধি পায়, বিমর্ষ থাকে। তারপরে হচ্ছে পরিবার পর্যায়ে কি প্রভাব ফেলে। এইডস হলে একজন ব্যক্তির যখন এইডস হয়, ব্যক্তি পর্যায়ের পাশাপাশি পরিবার পর্যায়ে প্রভাব ফেলা হচ্ছে পরিবারের আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়া। একজন উপার্জনক্ষম মানুষ যখন এইডসে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু, যখন তার জীবনের প্রতি মায়া না থাকবে, সে কিন্তু পরিবারের প্রতিও, শুনতে পাচ্ছ ভালো মতো, শোনা যাচ্ছে? পরিবারের আয়ের যে উৎস তখন কিন্তু বন্ধ হয়ে যায়। একজন মানুষ, উপার্জনক্ষম মানুষ যদি ইনকাম না করে, সেই পরিবারটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। ছেলে মেয়ের পড়াশুনো বলো, তাদের যে জীবনের যে জীবনযাত্রার যে মান সেটা তো থাকেই না, পাশাপাশি জীবনটাকে চালানো কঠিন হয়ে পড়ে এবং অর্থনৈতিক সংকটে পড়ে। আর অর্থনৈতিক ভাবে যখন সংকটে পড়ে তখন কিন্তু কেউই পাশে দাঁড়ায় না। দেখবা যে বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, অর্থনৈতিক ভাবে যদি কোনো পরিবার অসচ্ছল হয়ে যায় তখন কাছের মানুষ যারা, বন্ধু বান্ধবও কিন্তু দূরে চলে যায়, বিপদের সময় কেউই পাশে থাকে না। তারপরে রোগীর চিকিৎসার ব্যয়বহন বহনে সংকট দেখা দেয়। একজন মানুষ যখন ইনকাম করতে পারে না তখন তাকে কিভাবে চিকিৎসা করাবে বলো, চিকিৎসার যে ব্যয়ভার সেটা বহনের ক্ষেত্রে সংকট দেখা দেয়। তারপরে রোগীর স্বাস্থ্য পরিচর্যার চাপ বেড়ে যায়। রোগীর যে স্বাস্থ্য পরিচর্যা আছে সেটার চাপটা বেড়ে যায় এবং শিশুর এতিম হওয়ার সম্ভাবনা থাকে। যখন একজন মানুষের মানে তার বাবা আক্রান্ত হোক কিংবা মা আক্রান্ত হোক, তখন যখন আর চিকিৎসা করতে না পারে আস্তে আস্তে তো মৃত্যুর কোলে চলে যায় এবং যে শিশুটা থাকে তখন সে এতিম হয়ে যায়। তারপরে হচ্ছে মৃত্যুর কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়। সে তো অসুস্থ হয়েছে, আক্রান্ত হয়েছে, সে তো মারাই গেল, কিন্তু তাদের পরিবারটা কিন্তু হেয় প্রতিপন্ন হয়। আশেপাশের মানুষ সেই শিশুটাকে, পরিবারটাকে সব সময় মানসিকভাবে অস্বস্তিতে থাকতে হয়। সমাজে, পরিবারে, কোনো অনুষ্ঠানে কোথাও কিন্তু যেতে পারে না। প্রজনন হার কমে যায়, এইডস আক্রান্ত ব্যক্তির প্রজনন হারটা কমে যায়। তারপরে হচ্ছে সামাজিক পর্যায়ে কি প্রভাব ফেলে। এইডস হলে ছিন্নমূল শিশুর সংখ্যা বৃদ্ধি পায়। সামাজিক পর্যায়ে কি হয়, যখন পরিবারে থাকতে না পারে তখন কিন্তু তারা ছিন্নমূল হয়ে যায়। এতিম হয়ে গেলে পরিবার, সমাজ দেখতে চায় না, তখন তারা ছিন্নমূল হয়ে যায় এবং শিশু শ্রম বৃদ্ধি পায়। পরিবার থেকে যখন খাওয়া পড়া ভরণ পোষণ দেয় না তখন তারা কি করবে, জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে কাজ করতে হয়, তখন শিশুরা শ্রমিকে পরিণত হয়। এতিম শিশুর সংখ্যা বৃদ্ধি পায়।
কি হয় যে এতিম যে শিশু আছে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং সহজে সমাজে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়। সমাজে তারা স্বাভাবিকভাবে যে বসবাস করতে পারতো সেই স্বাভাবিক বসবাসের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তারপরে হচ্ছে জাতীয় পর্যায়ে হচ্ছে মৃত্যু হার বৃদ্ধি করে। জাতীয় পর্যায়ে কি করে থাকে? মৃত্যু হার বৃদ্ধি করে, গড় আয়ু হ্রাস পায়, তারপরে হচ্ছে প্রজনন হার হ্রাস পায়, জনশক্তি হ্রাস পায়। একজন মানুষের যদি কর্ম না করতে পারে তাহলে কি জনশক্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তারপরে উৎপাদনশীলতা হ্রাস পায়, স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি পায়, অর্থনৈতিক চাপ ও উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাহলে এরপরে হচ্ছে বাংলাদেশে এইচআইভি এইডস প্রতিরোধের উপায়, কোন কোন কাজ করলে এই এইডসটা প্রতিরোধ করা সম্ভব হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো। এইচআইভি এইডস উভয়ই কিন্তু প্রাণঘাতী জীবাণু, এর কোনো প্রতিকার নেই কিন্তু প্রতিরোধ করা যায়। প্রতিকার আর প্রতিরোধ দুইটা তো আলাদা, সেটা তো জানো। শুনতে পাচ্ছ আমার কথা? জি হ্যাঁ মিস। আমি শুনতে পাচ্ছি। তাহলে প্রতিকার আর প্রতিরোধ কিন্তু দুইটা জিনিস। যেহেতু এর কোনো প্রতিকার নেই কিন্তু প্রতিরোধ করা যায়। প্রতিরোধই একমাত্র ব্যবস্থা। এটি থেকে এটার কোনো লক্ষণ ছাড়াই দেহে ছড়িয়ে পড়তে পারে। অনেক সময় দেখা যায় যে কোনো লক্ষণই দেখা যায় না কিন্তু একজন মানুষের শরীরে পৌঁছে যেতে পারে। কি কি করণীয় আছে সেগুলো আমরা জানবো। এইডস প্রতিরোধের কি কি করণীয় আছে বা কি কি উপায় আছে। ব্যবহার করা সুচ বা সিরিঞ্জ, ত্বক ছেদনকারী যন্ত্রপাতি বা চিকিৎসার অন্যান্য যন্ত্রপাতি জীবাণু মুক্ত না করে ব্যবহার করা যাবে না। যে কোনো কিছু যার মাধ্যমে ছড়ায়, সিরিঞ্জ, সুচ বা চিকিৎসার যে যন্ত্রপাতি আছে এগুলো অবশ্যই কি করতে হবে? জীবাণু মুক্ত করে তারপরে ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে নিরাপদ যৌনচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে শুধু যৌনক্রিয়া সীমাবদ্ধ রাখতে হবে। তারপরে এইচআইভি এইডস সম্পর্কে জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে হবে। সবাইকে বিভিন্ন সেমিনার, তারপরে সভা সমিতির বিভিন্ন মাধ্যমে সবাইকে এটার কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পরীক্ষার মাধ্যমে রক্ত বা এইচআইভি মুক্ত কিনা সেটা জেনে অন্যের রক্ত ব্যবহার করা যাবে। কোনো প্রয়োজনে মানুষের রক্ত, বিপদের সময় তো রক্ত নিতে হয়, রক্ত নেওয়ার আগে অবশ্যই এইচআইভি মুক্ত কিনা সেটা ভালোভাবে জেনে তারপরে রক্তটা গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে নিজের মধ্যে সুশৃঙ্খল জীবনযাপন প্রতিষ্ঠা করতে হবে, অর্থাৎ দায়িত্বশীল নাগরিকের মতো নিজের জীবন গড়তে হবে যাতে কোনো অপকর্মে অসৎ সঙ্গে জড়িয়ে না পড়ে সেই সম্পর্কে সচেতন থাকতে হবে। তারপরে আইন প্রণয়ন করে পেশাদার রক্ত বিক্রি বন্ধ করতে হবে এবং নিরাপদ রক্ত প্রদান ও গ্রহণের ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং সামাজিক ও ধর্মীয় যে অনুশাসন আছে সেটা প্রত্যেকে মেনে চলতে হবে। সামাজিক এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত, কেননা সামাজিক ও ধর্মীয় দিক থেকে অবৈধ যৌনকর্ম নিষেধ আছে, সেইগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। তারপরে বিদেশ ফেরত লোকদের দেহে এইডস এর জীবাণু আছে কিনা সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া উচিত। অনেক সময় এটা কিন্তু করা হয় না। এখন যেটা করছে যে আসার আগে কোভিড-19 এর সময় কি করতেছে, বিদেশ থেকে যারা আসতেছে তাদের কি ব্যবস্থা নিচ্ছে জানো তোমরা? বলো তো, কেউ একজন বলো। এই যে বিদেশ থেকে যারা এই দেশে আসতেছে তাদের কি করা হচ্ছে? কোভিড-19 এর সময়ে সবাইকে কিন্তু 15 দিনে কোয়ারেন্টাইনে রেখে তারপরে কিন্তু কি পরিবারের কাছে যেতে তাদের দিচ্ছে। বাসায় যেতে দিচ্ছে। হ্যাঁ, এই জন্য কি করতে হবে, যারা বিদেশ থেকে আসবে তাদেরকে এইচআইভি এইডস এর জীবাণু আছে কিনা সেটা জেনে প্রবেশের অনুমতি দিতে হবে। দেশ থেকে কিংবা যে দেশ থেকে আসবে সেখান থেকে
কি করতে হবে, একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, মেডিকেল সার্টিফিকেট, যা এইডস এর জীবাণু বহন করছে কিনা। তারপরে যৌনকর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং সুচিকিৎসা প্রদানের জন্য সরকারি বেসরকারি সংস্থার কর্মসূচি নিতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা এইডস আক্রান্ত হবে তাদেরকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে যাতে তারা এই কাজ থেকে বিরত থাকে। কারণ একজন যৌনকর্মী যখন এইটা আক্রান্ত হবে, এক সপ্তাহে যদি 40 জন তোমার পুরুষ কাস্টমারের সংস্পর্শে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই 40 জনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সেজন্য কি করতে হবে, তাদেরকে আত্মকর্মসংস্থানের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, অতি জরুরি। তারপর আন্তঃশিরায় মাদক গ্রহণকারীকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মাদক যারা গ্রহণ করে তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে ব্যবহৃত সিরিঞ্জ অন্যদের ব্যবহার করা থেকে বিরত থাকতে পারে। তারপরে এইচআইভি আক্রান্ত মায়ের বুকের দুধ সন্তানকে পান করানো থেকে বিরত রাখতে হবে এবং গর্ভধারণের পূর্বে অবশ্যই মায়ের এইচআইভি জীবাণু আছে কিনা তা চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত করতে হবে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে সিলেবাসে এইচআইভি এইডস অন্তর্ভুক্ত করা উচিত। এর ফলে কি হবে, শিক্ষার্থীরা এই রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। পরিবহন শ্রমিকদের বিনোদনের ব্যবস্থা করতে হবে, ফলে তারা অবৈধ যৌন সংগ্রাম থেকে অনেকটা বিরত থাকবে। এইচআইভি ভাইরাস পরীক্ষা সহজ ও স্বল্প মূল্যের সুযোগ থাকতে হবে। ভয় নয়, লজ্জা কাটিয়ে যথাসম্ভব চিকিৎসা নিতে হবে। এছাড়া এইডস বিস্তার ও ভীতি থেকে রক্ষার জন্য জাতীয় যে নীতি প্রণয়ন করতে হবে, যৌনকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, সমাজকর্ম পদ্ধতির প্রয়োগের ব্যবস্থা করতে হবে। তাহলেই কিন্তু এইচআইভি এইডস প্রতিরোধ করা সম্ভব। প্রতিকার করা সম্ভব না হলেও প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব হবে। তাহলে একটা দেশকে বাঁচানো সম্ভব হবে এবং ফিউচার জেনারেশনকে এই এইচআইভি এইডস থেকে বাঁচানো সম্ভব হবে। ঠিক আছে, আমরা আজকে এই চ্যাপ্টারের এখানেই শেষ করে দিব, আর এই চ্যাপ্টারটা পড়াবো না। তোমাদের তো মোটামুটি আর দুইটা চ্যাপ্টারই আছে। প্রতিরোধমূলক পদক্ষেপ সমূহ সিলেবাসটা আছে তোমাদের কাছে। প্রতিরোধমূলক পদক্ষেপ সমূহ প্রাথমিক চিকিৎসা, আরেকটা হচ্ছে সমষ্টি স্বাস্থ্যসেবা অনুশীলনে সমাজকর্ম পদ্ধতি সমূহের প্রয়োগ। তোমরা কি এই চ্যাপ্টারটার উপর নেক্সট ক্লাসে পরীক্ষা দিতে চাও? তোমাদের এই যে 12 নাম্বার অধ্যায়, এই যে 3টা ক্লাস নিলাম যে চ্যাপ্টার উপর, এই চ্যাপ্টারে আমরা পরীক্ষা নিব। ঠিক আছে, পরবর্তী যেদিন ক্লাস আছে ওই দিন তোমাদের পরীক্ষা নিব। ওই আগের মতোই 10টা হচ্ছে এমসিকিউ আর একটা ব্রড প্রশ্ন দিব। ঠিক আছে, 15 মার্কের। 12 নাম্বার চ্যাপ্টারের উপরে তোমাদের নেক্সট ক্লাসে পরীক্ষা। মিস 12 না তো 11 নাম্বার চ্যাপ্টার। এই সাইড 13 না তো 12 নাম্বার বাবা, ও সরি 11 নাম্বার। মিস এটা 11 নাম্বার চ্যাপ্টার। রাইট 11 নাম্বার, হ্যাঁ সরি 11 নাম্বার চ্যাপ্টারে। তোমাদের কাছে কি বই আছে? হ্যাঁ মিস আছে। তাহলে কি আমি জিমিস তোমাদের আছে। এখানে প্রশ্ন আছে 40টা, আমি তোমাদের 20টা দিয়ে দিই। ঠিক আছে, জি ম্যাম। 1 নাম্বার, জি ম্যাম। 2 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার। আচ্ছা আমার কাছে পেন নাই, আমি দাগাতে পারতেছি না। মিস আপনি তাহলে পরে গ্রুপে দিয়ে দিয়েন। শুধু 1 নাম্বার দিয়ে দিব? আচ্ছা জি সমস্যা ম্যাম। নেই, তোমরা জি ইয়ে মিস করো। পরে আপনি গ্রুপে নাম্বার দিয়ে দেন। মিস আপনি আমাকে বলেন, আমি দাগাচ্ছি। আচ্ছা দাগায় তুমি ওইটা আমাকে একটু দিয়ে দিও যে আমি কত নাম্বার দিয়েছি। হ্যাঁ, তাহলে প্রশ্ন করতে সুবিধা হবে, না হলে দেখা যাবে যে জি ম্যাম, আপনি বলেন আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 4 8 10। 4 8 10। জি ম্যাম।
তারপরে হচ্ছে 17 20 জি ম্যাম 21 27 28 জি ম্যাম 33 35 কয়টা হইছে? 12টা হয়েছে 12টা হচ্ছে 40 আচ্ছা 26 দেইনি তো 26 15 19 31 কয়টা ম্যাম হইছে? 31 দিছেন 31 দিয়েছি না? জি ম্যাম আচ্ছা 30 কয়টা হইছে? এই কয়টা হলেই হবে। জি ম্যাম আর হচ্ছে তোমার দাঁড়াও বড় প্রশ্ন মিস 18টা হয়েছে 18টা হইছে। আচ্ছা 18টা থাক। 18 নাম্বার গ বিভাগের 3 নাম্বার ম্যাম গ বিভাগের 3 নাম্বার হুম 3 নাম্বার 4 নাম্বার আর 6 নাম্বার এখান থেকে দুইটা দিব একটা লিখতে হবে। পরীক্ষা কি আগামীকাল? আগামীকাল না নেক্সট যেদিন তোমাদের পরীক্ষা আছে শনিবারে? শনিবারে আবার মনে হয় নতুন করে রুটিন করবে তোমাদের আগে যে সিলেবাস ছিল ওইটাই মনে হয়। আচ্ছা আমি জানাই দিব শনিবারে তো তোমার সাথে আমাদের শিডিউল ক্লাস আছে যদি আমি পরীক্ষাটা চেঞ্জ করি মানে যদি আমাদের নতুন আগে রুটিন ফলো করতে হয় সেক্ষেত্রে যেদিন তোমাদের ক্লাস আছে তবে শনিবারে ধরে রাখো ঠিক আছে এখনো যেহেতু আমাদের ফাইনাল ওকে কোনো ম্যাম হয়নি। এক তারিখ না 1-12-20-20 5 আছে জি ম্যাম মিস 9 10 নাই তো 10 আছে সোয়ানা ইয়েস মিস। মিস আমি আসি 9 হ্যাঁ দিয়েছি 5 9 10 তোমরা কি দেখতে পাচ্ছ না? ম্যাম 16 21 38 আচ্ছা 12 আছে ইশরাত 12 আছো 12 15 কাজী না মিস অনু 12 নেই 15 নেই মিস নেই 24 নিঝুম 24 আসছে মনে হয় 24 আসো আছে মিস 24 23 তো নাই দিলরুবা নাই জেসমিন 22 আসো 29 আসো 30 আসো নীলুফা ইয়েস মিস হ্যাঁ জি মিস 30 আসি 29 30 31 সুজানা মিস 30 আসি হ্যাঁ হ্যাঁ 29 30 আসো 31 আছে 31 নেই 33 আছে জি মিস আছি 34 ইয়েস মিস আর আছে 38 আর জি কেউ ম্যাম নাই? 38 আর কেউ আসো 48 আর কেউ নেই ম্যাম
মিস 30 দিছেন না? হ্যাঁ হ্যাঁ Miss 29 আর 30 কি? দিয়েছি 38 আজকে তোমরা প্রেজেন্ট হচ্ছে 3 6 মিস 9 জন 9 না জন 8 জন। 33 34 38 29 30 মিস 24 8 জন। আচ্ছা এই ছুয়ানা নাই 10 নাই না মিস আছে তো। আছে তো 3 6 তাহলে 9 জন হচ্ছে কেন কাটটা দিয়েছি নীলুফা আছে রাশিদা আছে আচ্ছা আমি দেখতেছি ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করে দিই হ্যাঁ থ্যাংক ইউ তাহলে Miss, নেক্সট দিন আসসালামু পরীক্ষা আলাইকুম। দিবে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম